আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারে। তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রশ্ন জাগে, মনের মধ্যে প্রশ্ন জাগে, আমারও জাগছে যে আচ্ছা, যে স্টুডেন্টটা আসলে ডিএমসি তে ফার্স্ট হইতেছে বা ডিএমসি তে টপ করতেছে বা টপ টপ মেডিকেলে পড়তেছে, ও একই বই পড়ে, ও একই জায়গায় কোচিং করে, ও দেখা গেছে 10 ঘন্টা পড়ে, আবার তুমিও 10 ঘন্টা পড়ো, আবার দেখা গেছে যে ওর যে মোটামুটি যাবতীয় যে কোয়ালিটিস গুলা ওর মধ্যে আছে, তোমার মধ্যেও সেম কোয়ালিটিস গুলো আছে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তুমি আরো বেশি স্ট্রাগল করছো, তুমি আরো বেশি হার্ড ওয়ার্ক করছো, কিন্তু তারপরেও দিন শেষে ওরা আসলে ভালো ভালো টপ পজিশনে কেমনে যায়, আর দিন শেষে তুমি আসলে চান্সই পাও না। এইটা বললাম একটা আনফেয়ার গেম হয়ে যায়, তাই না? কিন্তু আসলে এইটার মধ্যেই প্রশ্নগুলো আমি অনেক পাইছি যে ভাই, আমি তো আসলে ওর চাইতে অনেক বেশি পরিশ্রম করছি, আমার চান্স হলো না, কিন্তু ওই ছেলেটা চান্স হয়ে গেল। ওই ছেলেটা তো পড়ে নাই, ওই মেয়েটা তো পড়ে নাই, ওই মেয়েটা তো আমার চাইতে ভালো স্টুডেন্ট ছিল না, আমি তো টপ করা স্টুডেন্ট ছিলাম, আমি স্কুলে থাকতে টপ করছি, আমি কলেজে থাকতে টপ করছি, তাহলে অ্যাডমিশনে এসে আসলে আমি এমন কেন হয়ে গেলাম? কথাটা একটু সুন্দর করে বুঝো। আমার এক্সপিরিয়েন্স এই যাবতীয় যত 21 সাল, 20, 21, 22, 23, 24, 25, 26 চলতেছে, প্রায় 5 বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটুকু অ্যানালাইসিস করে বুঝতে পারছি, এটার পিছনে দুইটা জিনিস কাজ করে। এক নম্বর হচ্ছে ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস জিনিসটা হচ্ছে আনফেয়ার, তাই না? বাই বর্ন, ধরো যেই ছেলেটা বা যেই মেয়েটা একজন কোটিপতির ঘরে জন্মগ্রহণ করছে, তো তার তো আসলে জীবন নিয়ে আর অত বেশি স্ট্রাগল করতে হবে না, সে ওই টাকার জোরে দেখা গেছে তার লাইফ সেট হয়ে যাবে, তাই না? সরকারি চাকরিও, যে পেশারও তার মাথার মধ্যে থাকবে না যে আমার সরকারি চাকরি করতে হবে, আমার টাকা কামাইতে হবে বা আমার প্রতিষ্ঠিত হইতে হবে, কারণ তারা অলরেডি ফ্যামিলিগতভাবে রিচ। তো যে সকল স্টুডেন্ট আসলে শুরু থেকে ভালো গাইডলাইন পাইছে, দেখা গেছে একটা স্টুডেন্টের যথেষ্ট ফাইন্যান্সিয়াল ভাবে সে, তার বাবা মা হেলদি ছিল, তার বাসায় 2-3টা টিচার ছিল, 2-3টা টিচার তাকে ভালোভাবে পড়াইছে, ভালোভাবে গাইডলাইন দিছে, সে সেকেন্ড ইয়ার থেকেই অ্যাডমিশন প্রিপারেশন নিছে, সে হয়তো বা ঢাকায় থাকে, বুয়েটের একজন ভাইয়া এসে তার বাসায় পড়াইছে, ঢাকা মেডিকেলের একজন ভাইয়া এসে তাকে পড়াই দিছে, খুব ভালোভাবে গাইডলাইন করছে যে কিভাবে কিভাবে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সে আগায় নিজেকে রাখতে পারে, হয়তোবা ইংলিশ সে ভালোভাবে পড়ছে, জিকে কিভাবে পড়তে হয় তার জন্য সে ভালোভাবে গাইডলাইন পাইছে। তো আগের থেকেই তার সবকিছু গোছানো ছিল, এটা একটা ফ্যাসিলিটিস। কিন্তু মেডিকেলে তো এরকম স্টুডেন্ট পাওয়া দুষ্কর। এমনকি অনেক প্রত্যন্ত জায়গা থেকেও বললাম, ঢাকা মেডিকেলে, সলিমুল্লাহ মেডিকেল, আমার মেডিকেলে, সোহরাওয়ার্দীতে টপ টপ করতেছে, করতেছে না? করতেছে। একজন কৃষকের ছেলেও তো চান্স পাচ্ছে, একজন রিক্সাওয়ালার মেয়েও তো চান্স পাচ্ছে। তো তারা আসলে তো এতটা ফ্যাসিলিটেড না, যে এত কোনো ধরনের ফ্যাসিলিটিস তারা পায়নি, তার বাসায় কোনো টিচার ছিল না, তাকে গাইডলাইন দেওয়ার কোনো বড় ভাই, কোনো মেন্টর বা কেউ ছিল না, তাই না? তো তারা কিভাবে আসলে টপ করলো? এখানে আসলে সিক্রেটটা লুকায় আছে, বুঝছো? সিক্রেটটা একটু রিভিল করার আগে তোমাকে আমি একটা জিনিস ব্যাখ্যা দিই। ব্যাখ্যাটা হচ্ছে, আমি যখনই কোনো জায়গায় যাই, সেটা হচ্ছে আমার ফোন কম দামি ফোন, কম দামি ফোন। তোমার ধরো এখন আইফোন চলতেছে কত? এখন আইফোন চলতেছে, বললাম, iPhone 17। আর আমি যেটা দিয়ে এখন ভিডিও করতেছি, এইটা হচ্ছে iPhone 11 Pro। আচ্ছা, আমার আর একটা অ্যান্ড্রয়েড আছে, সেটা রেগুলার ইউজ করার জন্য। তো যেখানেই যাই না কেন, হ্যাঁ তুই তো অনেক দামি ফোন নিতে পারিস, এই ফোন কেন ইউজ করিস? হ্যাঁ, তোর তো এই অবস্থা অবস্থা। হ্যাঁ, সত্যি কথা, যে না, চাইলে আমি একটা iPhone 17 Pro ইউজ করতে পারি, কিন্তু এটা কি আমার দরকার কিনা? যেই স্টুডেন্টটা চান্স পাচ্ছে অনেক মোটামুটি একটা পড়ে বা অনেক পড়ে বা হার্ডওয়ার্ক করে, আর যে অনেক পড়েও চান্স পাচ্ছে না, তার মধ্যে ডিফারেন্সিয়েট করে ফেলায় এই যে নিড, এই নিডটা, যে আমার আসলে নিড অফ কি বলো, নেসেসিটি, নিড অফ নেসেসিটি, যে আমার আসলে কি প্রয়োজন, আর কোনটা আমার আসলে বিলাসিতা, কোনটা আমার প্রয়োজন না, এই জায়গাটায় আমাদের ফোকাসটা রাখতে হবে। যেই ছেলেটা ধরো গ্রামে গঞ্জে দেখবা বাপের জায়গা জমি বিক্রি করে আইফোন কিনে, তারপর হচ্ছে R15 কিনে, পেছনে একটা ছাপড়ি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, মানে হলার মোলার লাগায় সেই পিনিক, 2 দিন পর কি হয়েছে? বেরিয়েও গেছে, বাপের জমিও গেছে, জীবন ধ্বংস, 2 দিন পর নেশা করা শুরু করবে। আমাদের যারা চান্স পায় না তাদের অবস্থা হয়েছে এরকম। কেন এরকম বললাম? তোমার কতটুকু পড়া প্রয়োজন, কোন ক্ষেত্রে কতটুকু সময় কোন সাবজেক্টে দেওয়া প্রয়োজন, কোথায় কিভাবে দেওয়া প্রয়োজন, সেটা তুমি জানো না। কিন্তু যেই ছেলেটা বা যেই মেয়েটা কম পড়ে চান্স পেয়েছে, ও জানে, ও জানে কোন জায়গায় থেকে কিভাবে প্রশ্ন আসবে, ও জানে কোথায় আমার গ্যাপ, ও জানে কোচিং এ হচ্ছে ট্র্যাপ, কোচিং এ আমি জাস্ট শো অফ করতে যাই, কিন্তু দিন শেষে ওর পড়া, বললাম, ওই নিজের টেবিলে, যেটা তুমি দেখতেছো না। তুমি দেখতেছো ও 3 জায়গায় কোচিং করতেছে, কিন্তু ও তো ভাই জানে যে আমার 3 জায়গায় কোচিং করে আমার বাস ছাড়া আর কোনো কিছু খাওয়ার উপায় নাই, আমার ওই দিন শেষে আমি আমার নিজের মতো করে যেটা পড়বো ওইটাই মাথায় থাকবে। হুম। কিন্তু তুমি কি করছো বোকার মতো? তুমি হইতেছে সব পড়তে গেছো,
তোমাকে বুঝাইছে কোচিং যে সব পড়তে হবে, কিন্তু ও তো জানে ভাই যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা, একটা প্রশ্ন আসার সম্ভাবনা কোন জায়গা থেকে কতটুকু বেশি। তো সে বললাম আগে ওই জিনিসটা ভালোভাবে পড়ে ফেলাইছে। তুমি কি করতে গেছো? তুমি গাধার মতো এ টু জেড সব পড়তে গেছো, জৈব যোগের এ টু জেড সব পড়তে গেছো, 2 দিন পর মাথা নষ্ট, বাস আল্লাহ আমার উঠাই নাও। কিন্তু ওই ছেলেরা ওই বেটা জানে যে জৈব রসায়ন থেকে এত কিছু ঘুম ভাঙ পড়লে কাজ লাগবে না, যেটুকু পড়তে হবে সেটা আমি আগে পড়বো, এরপর একটু পার্ট শো অফ দেখানোর জন্য যা লাগে সেটাকে আমি পড়ে ফেলাই দিব। ঠিক আছে, কথাটা এইটাই, তোমার বুঝতে হবে যে তোমার কাছে যেই অ্যাবিলিটিটা আছে, একটা আমি বললাম না যে ধরো একটা আমার কাছে একজনের কাছে 5 লাখ টাকা আছে, ও যদি 5 লাখ টাকা এখন শো অফ করার জন্য একটা R15 কিনে ফেলায়, ও 2 দিন পর ব্রোক। কিন্তু ওই ছেলেটা যদি বুদ্ধিমান হয়, ও কি করবে, 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা নিজের ক্যাশ রাখবে, 4 লাখ টাকা ইনভেস্ট করবে, যেন মাসে মাসে ওইখান থেকে মিনিমাম একটা অ্যামাউন্ট আসে, যেটা দিয়ে সে খাইতে পারে, পড়তে পারে, চলতে পারে। তার বলে সাস্টেইনেবিলিটি থাকবে। এরপরে সে আস্তে 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 তার নিজের পজিশনটা ডেভেলপ করার চেষ্টা করবে। ঠিক আছে, 4 লাখ টাকা ইনভেস্ট করছে, সেখান থেকে কিছু আসতেছে, সে নর্মাল খাচ্ছে, ওদিক থেকে সে কাজ করতেছে, কাজ করে কিছু টাকা আবার জমাইলো, আবার ইনভেস্ট করলো, এভাবে সে তার অবস্থাটা পরিবর্তন করতে যাবে। তো অ্যাভারেজ স্টুডেন্টের সমস্যা হচ্ছে আমরা এই জিনিসটা বুঝতে চাই না। আমরা ভাবি আমাদের সব খেয়ে ফেলাইতে হবে, আমরা সব পড়তে হবে। টপার স্টুডেন্টকে আমরা অন্ধভাবে ফলো করতে যাই যে ও যেখানে যেখানে কোচিং করবে আমরা সেখানে সেখানে কোচিং করতে হবে, ও 100-100 পাইছে আমার 100-100 পাইতে হবে। না ভাই, দুনিয়াটা তো আনফেয়ার, দুনিয়াটা আনফেয়ার। ও একাডেমিক লাইফে কি কি করে আসছে তুমি তো সেটা জানো না। হুম? একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া তাইলে আসলে আমার সলিউশনটা কি? প্রবলেম তো এটা, তাহলে প্রবলেমের সলিউশন হচ্ছে তোমাকে বুঝতে হবে তোমার অ্যাবিলিটি কতটুকু, অ্যাবিলিটিটাকে আস্তে আস্তে বাড়াইতে হবে। ওই যে শেষের যে স্টুডেন্ট, শেষের যে লোকটার কথা উদাহরণ দিলাম, যারা অ্যাবিলিটি জানে যে আমার 5 লাখ টাকা আছে, আমার 5 লাখ টাকা যদি আমি 5 লাখ টাকা এখন বিলাসিতা করার জন্য বাইক কিনা ফেলাই, R15 কিনা ফেলাই, হয়তো বা 2টা মেয়ে আমার দিক তাকাবে, বাট 2 দিন পর ব্রোক ভাই আমি। ঠিক আছে, তো ওর এখন ওর ওর কথাটা কি হবে, ও কি করলো, 4 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলো, 1 লাখ টাকা ক্যাশ রাখলো, ইনভেস্টমেন্টে প্রতি মাসে কিছু টাকা আসতেছে, খাওয়া পড়া হয়ে যেতেছে, আর বাকিটাও কাজ করতেছে। ধরো তোমার এখন চান্স পাওয়ার মতো অবস্থা নাই, সে টু সে, যারা বিশেষ করে সেকেন্ড টাইম দিতেছো, তুমি হয়তো অনেক ফার্স্ট টাইমে কম মার্ক পাইছো, তাহলে তোমার আগে দেখতে হবে মেডিকেলের জন্য একটা অধ্যায়ের কতটুকু কিভাবে পড়া দরকার, কোন জায়গাটায় তোমার গ্যাপ আছে সেখানে বেশি সময় দিতে হবে, যেখানে গ্যাপ নেই সেখানে কম সময় দিতে হবে। কঠিন কঠিন জিনিস পড়ে তুমি যদি সময় নষ্ট করো, তাহলে তোমার একটা শো অফ হয়ে গেল। হ্যাঁ, আমি অনেক কঠিন জিনিস পারি, হেরাম ভাঙ্গা, বিশাল বড় হেরাম আমার। হ্যাঁ, ওই যে এককালে ফার্স্ট ইয়ারে থাকতে কিছু চ্যাংড়া পোলাপানের আবির্ভাব ঘটছিল আমার কলেজে। ঠিক আছে, বিশাল বড় বড় সার্কিট সলভার, ঠিক আছে, এই সার্কিট ওই সার্কিট নিজে বানায় নিয়ে আসে। হ্যাঁ, জৈব রসায়নের সময় বিভিন্ন ধরনের উদ্ভট উদ্ভট যৌগ আবিষ্কার করে বলা যে স্যার এটার নামটা কি, এটার যে নামকরণটা কিভাবে করব। তো ওই সকল স্টুডেন্ট এখন কোনো জায়গায় চান্স পায় নাই। তো তোমার ব্যবস্থাটা বুঝতে হবে, তোমার আগে নিজেকে চান্স পাওয়ার মতো অবস্থায় নিয়ে যাও, এরপরে তুমি সেটার উপর কাজ করো, এরপরে তুমি সেটার উপর কাজ করো যে কোনটা তোমার এখন প্রয়োজন, প্রয়োজনের ভিত্তিতে তোমার অ্যাবিলিটি বাড়াও, অ্যাবিলিটি বাড়াও, অ্যাবিলিটি বাড়ানোর পরে তারপরে তোমার এক্সপেকটেশনটা বাড়াও যে না ঠিক আছে, আমার আমার দেখা গেছে 50-এ পরীক্ষা দিলে 25 আসে, তাহলে আমার ফার্স্টে টার্গেট হইতেছে 25টাকে 35 করা, 35 করানোর জন্য আমার যতটুকু পড়া প্রয়োজন আমি ততটুকু করবো। এরপর যখন নাম্বার 35 আসলো, এরপর আমার টার্গেট 40+, 40 to 45 অনেকদিন তুমি দেখবা যে বেঁধে থাকবা, ঝুলে থাকবা। তো এরপরে আস্তে আস্তে কাজ করতে হবে। এরপরে তুমি 50-50 যে 50-50, 100-90+, এটা টার্গেট করো, 95+ এটা টার্গেট করো। তখন তুমি এক্সট্রা যে কঠিন জিনিসগুলা পড়া দরকার, এক্সট্রা যেই যাবতীয় যেই জায়গাটা হচ্ছে সাধারণ একটা স্টুডেন্ট পারে না, সেখানে কাজ করা দরকার, যেটা আসে নাই মেডিকেলে সেখানে কাজ করা দরকার, তুমি সেখানে সময় ব্যয় করো। কিন্তু ফার্স্টে তোমাকে মনে রাখতে হবে চান্স পাইতে হবে, এরপরে তোমাকে মনে রাখতে হবে ভালো জায়গায় চান্স পাইতে হবে, এরপরে তোমার টপ করতে হবে। ঠিক আছে, এইটা হইতেছে সিস্টেম, নিড অফ নেসেসিটি। তোমার এখন কি করা প্রয়োজন, তার এগেইনস্টে তোমাকে চিন্তা করতে হবে আমার অ্যাবিলিটি কতটুকু এবং আমি কোন জায়গায় ফোকাস করব। ঠিক আছে, তোমার ওই যেই ছেলেটার পকেটে 5 লাখ টাকা আছে, ও যদি ফোকাস করে আমি এখন শো অফ করবো, তাহলে ও কি করবে, R15 কিনবে, 2 দিন পর ব্রোক। ও একটা দেখা গেছে আইফোন নিবে, প্রেম প্রীত করবে, 2 দিন পর ব্রোক, ব্রোক। কিন্তু যেই ছেলেটা বুদ্ধিমান, ওর ফোকাস কি থাকবে, না আমার এখন 5 লাখ টাকা আছে, আমি কিভাবে 5 লাখ টাকাকে 10 লাখ টাকা করবো। তো তোমার ফোকাসটা থাকবে এরকম যে আমার অ্যাবিলিটি এখন এই পর্যায়ে, আমি কিভাবে অ্যাবিলিটিকে বাড়াবো। আমার কারোর সাথে কম্পিটিশন করার দরকার নাই, আমার কোনো টপারের সাথে আমার টপারের মতো হওয়া লাগবে না, আমি আমার মতো হব, আমি আমার মতো করে আগাবো। ঠিক আছে, সো এই জায়গাগুলাই হইতেছে আমাদের কোচিং ট্যাব। এই কোচিং ট্যাব হচ্ছে কোচিং গুলা মানে এই নাম্বার, কোচিং পরীক্ষার নাম্বার গুলাকে এত পরিমাণ হাইলাইট করছে, কিংবা বলো যে তথাকথিত টপারদেরকে এত পরিমাণে এরা ফোকাস করে ফেলাইছে যে আমরা আসলে নিজেদেরকে মানুষই ভাবি না। যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা ভাবে ধরু আমার দ্বারা কি হবে। কিন্তু এই যে বিশেষ করে শেষ মুহূর্তে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার এই ভিডিওটা যারা দেখবা ম্যাক্সিমাম 80% হচ্ছে সেকেন্ড টাইমার্স দেখবা। ঠিক আছে, যেহেতু আমি মেডিকেল নিয়ে কাজ করতেছি, বিশেষ করে এখন সেকেন্ড টাইমার্স ব্যাচ রানিং আছে।
তুমি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে শেষ মুহূর্তেও যদি তুমি মোটামুটি একটা ফাইট দিতে পারতা, শেষ মুহূর্তে সিলেবাসটা শেষ করতে, শেষ মুহূর্তে যদি সহজ জিনিসগুলো তুমি রিভিশন দিয়ে যাইতে পারতা, তোমার আজকে চান্সটা হয়ে যাইতো, এটা আমি বলতে পারি। তুমি বললাম আন্ধাভাবে ফলো করছো কোচিং। কোচিং যদি ফলো না করে থাকো, তোমার কিছু স্ট্র্যাটেজিক্যাল ভুল ছিল। ওই যে আমি বললাম, তোমার এক্সপেকটেশন আর তোমার অ্যাবিলিটি ম্যাচ খায় নাই, ঠিক আছে? এখন ভাই দেখা গেছে, সে টু সে, তুমি যদি আমি বলি অনন্ত জলিলের তলে একটা প্র্যাডো থাকলে সেটা মানায়, অনন্ত জলিল যদি একটা ল্যান্ড ক্রুজার থেকে নামে সেটা মানায়। এখন হিরো আলম যদি একটা রেঞ্জ রোভার থেকে নামে, ওটা কি মানাবে? মানাবে না। তো আল্লাহ তালারও একটা নিয়ম আছে ভাই, যে তুমি তোমার অ্যাবিলিটির, তোমাকে অ্যাবিলিটির বাইরে সে কিছু দেয় না। আল্লাহ তালা তো বলেই দিছে যে মানুষের যেই অ্যাবিলিটি আছে তার উপরে আমি তার চাইতে বেশি পরীক্ষা তার উপরে আমি চাপাই দেই না। তো তুমি সেম গোস টু যে কোনো বিজনেসের বেলায়, সেটা হইতেছে তুমি ধরো তোমার অ্যাবিলিটি আছে 10 লাখ টাকা কামানো, আল্লাহ তোমার কখনো 1 কোটি কোটিপতি বানাবে না। সেম গোস টু পড়ালেখার বেলায়, যে তোমার অ্যাবিলিটি আছে 2টা জিনিস মুখস্থ করার, একদিনে একটা অধ্যায় পড়ার, তুমি টার্গেট করলে হইতেছে তোমার এক্সপেকটেশন হচ্ছে 10টা অধ্যায় 2টা অধ্যায় কমপ্লিট করার। সেটা তোমার অ্যাবিলিটিটাকে বাড়ানোর দিক আগে ফোকাস দিতে হবে। আমার অ্যাবিলিটি বাড়াবো, আমি মুখস্থ বেশি করবো, আমি কিভাবে কম টাইমে পড়বো, এগুলি নিয়ে প্রচুর পরিমাণে সময় বললাম আমি ব্যয় করছি এবং ইনভেস্ট করছি। এটা বললাম সময় ব্যয় বললে ভুল হবে, ইনভেস্ট করছি, আমি প্ল্যান করছি। মানে দেখা গেছে একদিন পড়ার বসার আগে আমি 1 ঘন্টা ধরে বসে আছি, আমি প্ল্যান করতেছি মাথার মধ্যে। আমি বলে কিসের ধ্যান করতেছি? আমি বলি ধ্যান না, বুঝবা কিছুদিন পর বুঝবা। বিষয়টা এরকমই তোমাকে তোমার অ্যাবিলিটি বাড়াইতে হবে, এক্সপেকটেশন কমাইতে হবে, তারপরে দেখবা অটোমেটিক তুমি ইনশাল্লাহ টপারদের সাথে টক্কর দিতে পারতেছো। কিন্তু প্রথমে যদি তুমি অ্যাবিলিটি না বাড়ায় টক্কর দাও, তাইলে বললাম ভাই সমস্যা আছে। ঠিক আছে? তুমি ধরো একটা গ্যাংস্টার, এখন তুমি আর একটা গ্যাংস্টার এগেনস্টে লাগতে পারবা। তুমি হচ্ছে সাধারণ মানুষ, তুমি যদি এখন পলিটিক্যাল একটা নেতার সাথে লাগতে যাও, তুমি কি বাইচা থাকতে পারবা বাংলাদেশের প্রেক্ষাপটে? এগুলি জিনিস বুঝতে হবে না, এই বাস্তবতাগুলো তো বুঝতে হবে। সো আমার সবার উদ্দেশ্যে, যাদের নাম্বার কম আসে, যাদের ভাবো যে ও কেন পারলো আমার কেন হইলো না, তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, তুমি আগে তোমার ল্যাকনেসটা দিক ফোকাস করো, তোমার যেটা প্রয়োজন সেইটা ফোকাস করো, যেটা প্রয়োজন না সেইটার দিকে ভুলেও তাকায়ও না। বাকিরা যা ইচ্ছা করুক, তুমি তোমার মতো করে আগাইতে থাকো, নিজের অ্যাবিলিটিটা আস্তে আস্তে বাড়াইতে থাকো। তোমার টার্গেট কোনো কোচিং না, তোমার টার্গেট কাউকে টক্কর দেয় না, তোমার টার্গেট মেডিকেলের যে পরীক্ষাটা হবে ওইখানে 85+ আমার তুলতে হবে। দ্যাটস দ্য মেইন টার্গেট। এটা আমার ছিল, আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি। এবং আজ পর্যন্ত এটা অ্যাপ্লাই করে ব্যর্থ হয়েছে, এটা রেট নাই, এটা রেট আল্লাহ তাআলা রাখে নাই। ঠিক আছে? সো দ্যাটস দ্য অল মেসেজ টু ইউ। বেস্ট অফ লাক, টাটা।